আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যকার সড়ক যোগাযোগ। ইতিমধ্যেই ফেনী নদীর উপরে বাংলাদেশের রামগড় এবং ত্রিপুরার সাবরুম এই দুই প্রান্তের সঙ্গে সংযোগ করে একটি সেতু নির্মাণ করা হয়েছে। ভারতের ডেকান হেরাল্ড এ ব্যাপারে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলেছে যে এই পথে মানব চলাচল খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে এখান থেকে 7টি রাজ্যের মধ্যে যে 7 সিস্টার বলে আমরা পরিচিত, তার মধ্যে পণ্য পরিবহনের জন্য এই সেতু খুব বেশি কাজ করবে এবং ভারতের কাছে এই কারণেই এই সেতু এবং সড়ক যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কটা ব্যবহার করা হবে চট্টগ্রামের বন্দর, যেখান থেকে কলকাতার বন্দর থেকে যে সমস্ত পণ্য আসবে এখানে খালাস হবে এবং এখান থেকে 7 সিস্টারে চলে যাবে। এটা হচ্ছে ভারতের অন্যতম একটা প্ল্যান ছিল। এটা বাংলাদেশকে দিয়ে, বর্তমান অবৈধ সরকারকে দিয়ে এটা বাস্তবায়ন করে ফেলছে। এই বাস্তবায়নের কাজটি যে আজকেই হয়ে গেল সেটা না, এটা ছিল বহু পূর্ব থেকেই। বাংলাদেশ যখন স্বাধীন হয়, সেই স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে, এই ভূখণ্ডকে স্বাধীন করে দেওয়ার ক্ষেত্রে ইন্দিরা গান্ধী যে প্ল্যানটা করেছিলেন, সেই প্ল্যানের মধ্যেই ছিল একটা অন্যতম রাজ্য, যেটা হচ্ছে মিজোরাম। ইন্দিরা গান্ধী সে সময় বলেছিলেন যে যদি বাংলাদেশকে স্বাধীন করা হচ্ছে একেবারে শুধুমাত্র যে পাকিস্তান থেকে আলাদা করে দুইটা খণ্ড করা হচ্ছে তা না, মিজোরামের যে বিদ্রোহী গ্রুপ আছে তাদের মধ্যে অস্ত্র সরবরাহ করত চীন এবং এটা দিয়ে ওই 7 সিস্টারের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি করে রাখতো এবং সেইটা দমন করার জন্যই মূলত সেই সময় ইন্দিরা গান্ধীর একটা প্ল্যান ছিল, যাতে আলাদা করা হলে তারা সহজে এই মিজোরাম সহ 7 সিস্টারে তারা খুব সহজে পণ্য পরিবহন করতে পারবে। এবং এটার মধ্যে কিন্তু 1975 সাল পর্যন্ত এই কাজগুলো তারা ঠিকঠাক মতো করেছে। পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট হয়ে, তখন এই সমস্ত জায়গায় বিশেষ করে তারা আসতো শিলিগুড়ি করিডোর দিয়ে, এই সমস্ত জায়গায় মাল পরিবহন করা হতো। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে যখন তারা পণ্য পরিবহন করতে সক্ষম হচ্ছিল না, তখনই কিন্তু তারা কালাদান প্রজেক্ট একটা করেছিল, যেটা মিয়ানমারের মধ্য দিয়ে মাত্র 190 কিলোমিটার পথ যে মিজোরামে তারা পণ্য পরিবহন করত। এখন আর ওই কাজটা করতে হবে না, তারা এখন সহজেই বাংলাদেশের ভিতর দিয়ে এই পণ্যগুলো পরিবহন করতে পারবে। এটা করেছে এই বর্তমান যে সরকার আছে, সেই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকে রেখে তাদের সমস্ত দাবিগুলো তারা মিট আপ করে যাচ্ছে। ইদানিং আরেকটি খবর প্রকাশিত হয়েছে, গত 14 জুন কালবেলা রিপোর্টটা করেছে। তারা অবশ্য বাংলাদেশের কোনো পত্রিকা থেকে নিয়ে এই রিপোর্টটা করে নাই, সোর্স হচ্ছে তাদের ভারতের টাইমস অফ ইন্ডিয়া এবং ইকোনমিক টাইমস থেকে এই খবরটা নিয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা হয়েছে ভারত সরকার এখন এমন একটি কাজ করতে যাচ্ছে, তারা বাংলাদেশের ভিতর দিয়ে একটা ট্রেন লাইন, একটা নয় 2টা ট্রেন লাইন তারা নিয়ে যেতে চাচ্ছে একেবারে ত্রিপুরা পর্যন্ত। এর মধ্যে একটা আছে পশ্চিমবঙ্গের নদিয়ার যে গেদে সীমান্ত আছে, সেই সীমান্ত আর বাংলাদেশের দর্শনা, এইটা দিয়ে তারা এর ভিতর দিয়ে প্রবাহিত করবে। এই রেল লাইনটা একদিক থেকে যেমন ঈশ্বরদী হয়ে টঙ্গী বাজার ভৈরব হয়ে তারা চলে যাবে আখাউড়া। আর একটা করতে চাচ্ছে এই দর্শনা থেকে যশোর, নড়াইল, পদ্মা সেতু হয়ে তারা ত্রিপুরা চলে যেতে চাচ্ছে এবং এইটার ব্যাপারে তাদের যে ফাইনাল সার্ভে রিপোর্ট তারা সেটা অলরেডি করে ফেলেছে এবং এই প্রস্তাবটা তারা বাংলাদেশ সরকারের কাছে দিতে যাচ্ছে। আর বাংলাদেশ সরকারও এইটার ব্যাপারে কিছু কথা বলতে পারবে না, যদিও তা বলা হচ্ছে যে বাংলাদেশ সরকার এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছে। এই রিপোর্টটা কখন প্রকাশিত হলো? যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা ভোটেই নির্বাচিত হোক আর যাই হোক, তিনি যখন ভারতে যাচ্ছেন 21 এবং 22 জুন সেখানে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য। এই দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে কিনা এখনো পরিষ্কার না, কিন্তু এটা ভারত সরকার চাইলে এটা চাপিয়ে দিতে পারবে, চাপিয়েই দিবে। তার কারণ হলো এখন ভারত সরকার তারা যেভাবেই হোক না কেন বাংলাদেশের ভিতর দিয়ে
মানে যে সমস্ত বিপদ আপদ তাদের দেশে ছিল সেটা তারা এখন বাংলাদেশের উপরে চাপিয়ে দিতে যাচ্ছে। বাংলাদেশের উপর দিয়ে যখন এই রেল লাইনটা তারা নিয়ে যেতে পারবে, এই রেল লাইনটা তো শুধু শুধু রেল লাইন হবে না, এখানে অনেক কিছু ঘটবে। তার কারণ হচ্ছে সরকার এখন চীনের প্রতি যে ঝুঁকে পড়েছে, বিশেষ করে বর্তমান যে অর্থনৈতিক মহাসংকট চলছে, বাজেট সহায়তা তাদের দরকার এবং এর জন্য তার মোটা অঙ্কের লোন দরকার, আর সেটা দিতে পারে শুধুমাত্র চীন। চীন দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে, $5 বিলিয়ন ইউয়ানে তারা দিবে, কিন্তু তাদের মূল শর্ত হচ্ছে তারা তিস্তায় একটা প্রজেক্ট করতে চাচ্ছে। এই প্রজেক্ট যেহেতু তারা করতে চাচ্ছে, আর সম্ভবত এখন যে পরিবেশ পরিস্থিতি হয়েছে তাতে এই প্রজেক্ট করার ক্ষেত্রে ভারত খুব বেশি আর বাধা দিতে পারবে না। ভারতের পররাষ্ট্র সচিব কিছুদিন আগে বাংলাদেশ সফর করে যে সেখানে বিনিয়োগের যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, সেটা একটা চাপ দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো প্রস্তাব বলে মনে হয় না। এখন এই তিস্তা প্রজেক্টে যখন চীন বিনিয়োগ করবে এবং ভারত যেহেতু এই বিনিয়োগ কোনো অবস্থাতে ঠেকাতে পারবে না, তাহলে ভারতের শত্রু একেবারে তার দৌড় গোড়ায় এসে পৌঁছে যাচ্ছে। এটাকে ঠেকানোর জন্য তাদের কি আছে সামনে, তাদের কি অপশন আছে? অপশন একটাই আছে, যেহেতু এই সরকারকে এই ভারত তাদেরকে টিকে রেখেছে, অতএব এই সরকারের ঘাড়ের উপরে চাপিয়ে দিতে পারবে আরো কিছু বিষয়। সেটা যেমন এই রেল লাইন নিয়েই ইতিমধ্যেই কথা হয়েছে, জরিপও চালানো হয়ে গেছে। এখানে যে সমস্ত মিটার গেজ আছে এইগুলো তারা চেঞ্জ করে ব্রড গেজে নিয়ে যাবে, এবং এইখান দিয়েই তারা শুধুমাত্র যে পণ্য পরিবহন করবে তা নয়, এর মধ্যে সামরিক অস্ত্রপাতি যা কিছু আছে সেটাও তারা পরিবহন করতে পারবে। আর এমন ভাবে তারা এই রেল লাইনগুলো চালাবে, এই ট্রেনগুলো চলবে যেখানে বাংলাদেশের কোনো খবরদারি থাকবে না। চট্টগ্রাম সমুদ্র বন্দর যে ভারত ব্যবহার করছে সেই অঞ্চলে কিন্তু বাংলাদেশের কোনো খবরদারি নেই। ঠিক তেমনি ভাবে এই রেল যোগাযোগের উপরেও কোনো খবরদারি থাকবে না বাংলাদেশ সরকারের। তখন অনায়াসে একটি ঘটনা ঘটবে, পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। চীন যখন তিস্তা প্রজেক্টে কাজ করবে, বিভিন্ন ভাবে হইতে পারে, তারা হয়তো দেখা যাবে যে শিলিগুড়ির ওই চিকেন নেকটা তারা বিচ্ছিন্ন করার একটা চিন্তা করতে পারে। করবে কি করবে না সেটা পরের কথা, কিন্তু করার একটা প্ল্যান থাকতে পারে। যদি করে বা এরকম কোন অজুহাত যদি তৈরি হয়ে যায়, তখন ভারত চীনের সঙ্গে একটা দ্বন্দ্বে লিপ্ত হবে এবং যুদ্ধে লিপ্ত হতে পারে। এই সম্ভাবনাটা কিন্তু এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশের ঘাড়ের উপরে চীন ভারত সংঘর্ষের একটা রণক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য এটা একটা ভয়ঙ্কর অশনি সংকেত। আরেকটা কথা এখন খুবই জরুরি ভাবে বলা দরকার, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যে ঘটনা ঘটছে, এটা আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী অনেকভাবে ব্যাখ্যা করেন। ঘটনা ঘটে যাওয়ার পরে তারা সেটাকে বলেন যে হা কি হয়ে গেল। এখন যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে এগুলো বহু আগে থেকেই বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ কিন্তু এগুলো পয়েন্ট আউট করেছে, কিন্তু আমাদের এখানে যারা তথাকথিত বুদ্ধিজীবী, যারা ভারতের টাকা পয়সায় লালিত পালিত, তারা কিন্তু সবসময় বলে আসছে যে না, ভারত এই কাজগুলো করবে না। ভারতকে যে পরিমাণ সুযোগ সুবিধা বাংলাদেশ এই সরকার দিয়েছেন, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলে থাকেন যে সুযোগ সুবিধা ভারতকে দিয়ে দেওয়া হয়েছে তা ভারত আজীবন স্মরণ করবে। সেইগুলোই তো হচ্ছে। এখন বাকি যে কাজটা ছিল একটা যুদ্ধক্ষেত্র তৈরি করা, সেই কাজটাই এখন কিন্তু করে যাচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপে যে ঘটনাটা ঘটছে, মিয়ানমার থেকে গুলি করে আমাদের যে সমস্ত পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন দ্বীপে যেত বা খাদ্য সামগ্রী নিয়ে সেখানে যেত, তাকে লক্ষ্য করে গুলি করা হচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকারের যেন কোনো রকম মাথা ব্যথা নেই। তারা মিয়ানমারে নাকি বিভিন্ন জাতিগোষ্ঠী যুদ্ধ করছে, কিন্তু সেখানে তো একটা সরকার আছে এবং তাদের একটা দূতাবাস বাংলাদেশে আছে। সেই রাষ্ট্রদূতকে কি কখনো সরকার ডেকে জিজ্ঞেস করেছে যে কেন তোমরা আমাদের উপরে গুলি ছুড়ছো, কেন তোমরা আমার ভূখণ্ডে গ্রেনেড নিক্ষেপ করছো, কেন তোমরা আমার আকাশ সীমা লঙ্ঘন করছো? একদিনের জন্য বলেছে? বলে নাই। কেননা মিয়ানমারের যে সরকার, সামরিক জান্তা সরকার আছে, তার সঙ্গে রয়েছে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক। এই ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে
মিয়ানমার যে সুবিধাগুলো নিচ্ছে ওই সুবিধাগুলো আলটিমেটলি চলে যাচ্ছে ভারতের ঘরে। এই সুবিধার একটা অংশ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপকে কিন্তু এখন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার একটা পায়তারা চলছে। সেখানে যার সুবিধা হবে, অর্থাৎ যার সুবিধা বলতে কি, মিয়ানমারের এই যে গোলাগুলি হচ্ছে যেটা বাংলাদেশ সীমান্তে পার হয়ে এখানে চলে আসছে, তার ফলাফলটা কিন্তু ভারতের পক্ষেই চলে যাবে। ভারত যথেষ্ট আট ষাট বেঁধে তারা এখন নেমে পড়েছে। এবং যেহেতু বাংলাদেশে একটি সরকার, অবৈধ সরকার যাকে সমর্থন দিয়ে আসছে ভারত সেই 2008 সাল থেকে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার যখন এখানে প্রতিষ্ঠিত হয় তার প্রধান পরিকল্পনাকারী ছিলেন প্রণব মুখার্জি, সেই সময় কংগ্রেসের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার সমর্থন নিয়েই মঈনুদ্দিন ফখরুদ্দিন এখানে সামরিক শাসন জারি করেছে। এখানে 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে এই সরকারকে ক্ষমতায় এনেছে। এরপরে তারই পররাষ্ট্র সচিব সুজাতা সিং 2014 সালে বিনা ভোটে তাদেরকে আবার ক্ষমতায় বসিয়েছে। এরপরে 2018 সালে চীন এবং ভারতের উভয়ের সমর্থন নিয়ে তারা আগের রাতে ভোট করে ক্ষমতায় এসেছে। আর এবার 2024 সালের 7 জানুয়ারি যে কাজ করেছে সেটা তো একেবারে সাধারণ মানুষের চোখের সামনে দগ্ধ হয়ে আছে। এখন ঠিক এই রকম মুহূর্তে যখন বাংলাদেশের অর্থনীতি একেবারে দেউলিয়ার পথে, 2 নম্বর হচ্ছে এই অর্থনীতি দিয়ে এখন কাউকেই মোকাবেলা করা সম্ভব নয়। সেজন্য ভারত এখানে যেভাবে আসছে তার চির প্রতিদ্বন্দ্বী চীনও ঠিক একইভাবে এখানে প্রকল্প নিয়ে এগিয়ে আসছে। ভারত এবং চীন কখনোই সহ অবস্থান করতে পারে না, এদের মধ্যে থাকবে সাংঘর্ষিক একটা অবস্থা এবং যুদ্ধংদেহী মনোভাব নিয়ে তারা এই বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে এবং বাংলাদেশকে তারা একটা রণক্ষেত্রে পরিণত করতে যাচ্ছে বলে সাধারণত এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে গেছে তার থেকেই মনে হচ্ছে।